ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম যে সীমান্তের আসল গল্পটা তুলে ধরবো, কি চলছে সীমান্তে এই মুহূর্তে। ভারত বাংলাদেশ সীমান্ত, এর আগের দিন দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। সেই সীমান্তের ছবি দেখার পর অনেকের সন্দেহ হয়েছিল, অনেকেই সন্দেহ প্রকাশ করে। বাংলাদেশ থেকে তো প্রতি মুহূর্তে সন্দেহ, কারণ বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা নেই, আসল ছবি তারা দেখাতে পারে। আর আমাদের দেশে থেকে, আমাদের পশ্চিমবঙ্গে থেকে এক শ্রেণী তারা প্রত্যেক মুহূর্তে মনে করে কি বাংলাদেশ মহান দেশ, ইউনুসের বাংলাদেশ অসাধারণ কাজ করছে, আর আমরা পশ্চিমবঙ্গের মিডিয়া নাকি অহেতুক তাদের পেছনে পড়ে রয়েছি। সমস্যা যাই থাক, আসল হচ্ছে রিয়েলিটি, বাস্তবে আমরা কি দেখছি। চলুন বাস্তবে আমরা কি দেখছি শুরুতেই দেখাই। মূলত দুটো রাজ্য, তার দুটো সীমান্তের দিকে নজর বাংলাদেশের। একদিকে পশ্চিমবঙ্গ আর অন্যদিকে ত্রিপুরা। এই পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার দিকে নজর, কারণ ভারতকে বিরক্ত করার জন্য, উত্তক্ত করার জন্য তারা বেছে নিয়েছে এই দুই রাজ্য, ভারতের দুই রাজ্যের সংলগ্ন যে সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চলকে ভারতকে বিরক্ত করার জন্য, ভারতকে উত্তক্ত করার জন্য লাগাতার সীমান্তে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, পায়ে পা দিয়ে যুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কারণ এটাই আসলে বোধহয় বাংলাদেশ চাইছে, ইউনুসের বাংলাদেশ বোধহয় চাইছে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে। বারবার আমরা এর আগে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য শুনেছি, 4 দিনে কলকাতা দখল শুনেছি তো। আর এবার কি হলো? গতকাল ত্রিপুরার ঊনকোটিতে পাচারকারীদের রুখতেই বিএসএফ এর বন্দুক কাড়ার চেষ্টা হলো। ভাবুন, বিএসএফ এর বন্দুক কাড়ার চেষ্টা চলছে, তারপরও বিএসএফ ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে ঊনকোটি জেলার কৈলা শহরে। এই সীমান্ত, ত্রিপুরা এবং বাংলাদেশের এই সীমান্ত দীর্ঘদিন ধরে অরক্ষিত এবং এই সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালান চলে। এবারে বিএসএফ এমনি কড়া পাহারা দিচ্ছে, আরও বিএসএফ এর আরও বর্ডার সিকিউরিটি যে ফোর্স, সেই ফোর্স আরও বেশি বাড়ানো হয়েছে, যার ফলে সামান্যতম 19-20 হলেই তারা ধরে ফেলছে। হাতে নাতে চোরাচালানকারী, পাচারকারীদের ধরে ফেলেছিল বিএসএফ এবং সঙ্গে সঙ্গে পাল্টা বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, তারা উস্কানি দিয়ে এই পাচারকারীদেরকে সামনে ঠেলে দিল। এই পাচারকারীরা চারিদিক থেকে ঘিরে এসে ওখানে সেই সময়তে কর্তব্যরত দুজন বিএসএফ আধিকারিক তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, তাদের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করলো, যদিও কিছু করে উঠতে পারলো না, কারণ বাঁশের লাঠি দিয়ে তো বিএসএফ মোকাবেলা করা যাবে না। মনে তো ভয় আছে, প্রাণে তো ভয় আছে। আজ বিএসএফ এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বিএসএফ অত্যন্ত কৌশল এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আসলে বিএসএফকে উস্কানিমূলক মন্তব্য করে বিএসএফকে উস্কানি দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আপনারা জানেন কি জানেন না, তার জন্য এই বিশেষ প্রতিবেদন আমরা দেখাচ্ছি। আমাদের দেশের দুই রাজ্যের সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশ প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে। আজকে বিজিবিকে গোটা পরিস্থিতি নিয়ে একটা চিঠিও দিয়েছে বিএসএফ যে কেন এরকম ঘটছে, কারণ সেখানে চোরাচালানকারীদের পাঠিয়ে দিচ্ছে বিজিবি, তার সঙ্গে যারা বিডিআর রয়েছে তারা। আর তারপর যখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলছে বিএসএফ, তখন একটা সিন ক্রিয়েট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মোবাইল রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে। বিএসএফ অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং তাদেরকে বোঝানো হয়েছে যে যখন তখন এইভাবে আর এদেশে ঢুকে পড়া যাবে না, যা হয়েছে অনেক হয়েছে, এখন আর হবে না। কিন্তু একটা ঘটনা নয়, চলে আসুন তার আগের দিনকে। তার আগের দিন কি হয়েছিল? মালদার সুখদেবপুরে ভারতের জমিতে কাঁটা তার দিয়ে ঘেরার জন্য বেড়া দেওয়া শুরু করতেই বিজিবির তরফ থেকে বাধা দেওয়া হয়। ভাবুন, ইনস্ট্রাকশন না থাকলে কোনো দেশের বর্ডার গার্ড এইভাবে আরেক দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে আদেও বাধা দিতে পারে, আটকাতে পারে? আমাদের দেশ, আমাদের জমি, আমাদের মাটি, আমরা সেখানে পাঁচিল তুলবো না বেড়া দেব না কাঁটাতার দেব, সেটা তো আমাদের দেশ ঠিক করবে। বিজিবি ঠিক করার কে? বাংলাদেশ ঠিক করার কে? তারা নিজেরাও জানে তারা কেউ নয়, কিন্তু চেষ্টা চলছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে। স্থানীয়দের বাধায় ল্যাচ গুটিয়ে পালায় বাংলাদেশের বর্ডার গার্ড।
কারণ বিএসএফ কে ময়দানে নামতে হয়নি, বিএসএফ কে অ্যাকশন নিতে হয়নি। তার আগে মালদা, সেই মালদা হয়তো শুনলে মনে কষ্ট পাবে এখানকার সেকুলার সেজে থাকা নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা হয়তো কষ্ট পাবেন, কিন্তু সেই মালদা, যে মালদায় অধিকাংশের সংখ্যালঘু, সেই মালদার বর্ডার অঞ্চল তারা বুঝে নিলেন বিএসএফ কে আসতে দেওয়া, বিএসএফ কে ময়দানে নামতে দেওয়ার দরকার পড়লো না। বিএসএফ হেসে গুটোপাটি খাচ্ছে, কারণ তারা যেভাবে বর্ডারে এসে লাঠি, দা, কাঠারি, বাঁশের লাঠি নিয়ে তারা হই হই শুরু করে দিলেন, স্লোগান দেওয়া শুরু করে দিলেন, বন্দে মাতরম, জয় হিন্দ স্লোগান চলছে। পর মুহূর্তে আমরা দেখলাম যে কয়েক গজ পিছিয়ে গেল বাংলাদেশের বর্ডার গার্ড, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। আগের দিন বিএসএফ কে কাঁটাতারে বেড়া দিতে বাধা দেওয়া হয়েছিল, আর আজকে মালদার সুখদেবপুরে বেড়া দেওয়ার কাজ শুরুও হয়ে গেল। কারণ বাংলাদেশ জানে তাদের কিচ্ছু করার নেই। ভারতের মাটিতে বেড়া দেবে নাকি পাঁচিল তুলবে তাদের কিচ্ছু করার নেই, এবং সেটাও তো ভারতের নিজের জমিতে। আপনারা জানেন নিশ্চয়ই বেড়ার কাজ বা কাঁটাতারের কাজ করতে গেলে সীমান্ত থেকে অনেকটা জমি ছেড়ে এসে নিজের জমিতে করতে হয়। ঠিক যেভাবে আমরা যখন পাঁচিল তুলি তখন যতখানি আমাদের ঠিক যেটা সীমানা থাকে, আপনার বাড়ির সঙ্গে আমার বাড়ির, ধরে নিন আমি আপনার বাড়ির প্রতিবেশী, যেখানে সীমান্ত থাকে আমাদের, সেই সীমান্তে কিন্তু পাঁচিল তোলা যায়, কনস্ট্রাকশন তোলা যায় না। সীমান্তের যে পাঁচিল থাকে দেখবেন সেই পাঁচিলে আপনি বাড়ি তুলতে পারেন না, তুললে সেটা ইল্লিগাল। আপনাকে কয়েক ফুট ছেড়ে বাড়ি তুলতে হবে, আমরা যাকে বলি ছাড়ের জমি। এই ছাড়ের জমিটা কিন্তু নিয়ম বাড়ি করার ক্ষেত্রে আর দেশের ক্ষেত্রেও। ঠিক যেখানে সীমান্ত রয়েছে সেই সীমান্তের লাইন বরাবর আপনি কাঁটাতার দিতে পারবেন না, আপনাকে কাঁটাতার দিতে হবে দেশের ভেতরে ঢুকে এসে কয়েক গজ, তবে গিয়ে সীমান্তকে সুরক্ষিত করা যায়। এক্ষেত্রে তাই হচ্ছে, ভারতের নিজের জমিতে আরো বেশি ঢুকে এসে কাঁটাতারের বেড়া দিচ্ছে। কিন্তু এখানেও আপত্তি নাকি বাংলাদেশের বর্ডার গার্ডের অবান্তর, অমূলক এবং অনুপ্রবেশে বাধা। যখন তখন মামার বাড়ি মনে করা ভারতবর্ষে ঢুকতে বাধা পড়বে এমন আশঙ্কা থেকেই এই অশান্তি করা। এবং তার সঙ্গে আরো একটা দূর অভিসন্ধি রয়েছে, সেটা পরে আসছি, যে আসল প্ল্যানটা কি। বারবার করে ঘরে এবং বাইরে, সীমান্ত এবং দেশের মধ্যে ভারত বিরোধী স্লোগান, ভারতকে অ্যাটাক করার কথা, যুদ্ধ করার কথা বারবার বলছে কেন? এর আড়ালে একটা ষড়যন্ত্র রয়েছে। পর্দাফাশ করবো একটু পরে, অপেক্ষা করুন। তবে তার আগে শোনাই যে আজকে সেই মালদার সুখদেবপুরে বেড়ার কাজ শুরু হয়ে গেল, বেড়ার জন্য খুঁটি পোতা শুরু হয়ে গেল, কাঁটা তারের কাজ শুরু হয়ে গেল। এবং কোন আবহে শুরু হলো, কি স্লোগান চলছে সেখানে, দেখলে আপনারও রক্ত গরম হতে বাধ্য। এটা আপনার দেশ, এটা আপনার রাজ্য, আর এই হলো আপনার রাজ্যের সীমান্তে বেড়া দেওয়ার সময়কার স্লোগান। ऑडियो चेक এবার আসি আসল গল্পে। এই এত কিছু করতে হচ্ছে কেন? বারবার করে ঘরের ভেতরে বয়স্ক লোকরা কাঁপতে কাঁপতে, হাঁপাতে হাঁপাতে বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, 7 দিনে 7 সিস্টার দখল করে নেব। আবার কেউ কেউ বলছেন পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, সেখান থেকে আমরা পরমাণু বোমা নিয়ে আসবো, নিয়ে এসে ভারতের ওপর ফেলবো। এত কথা বলতে হচ্ছে কেন? বারবার তো যুদ্ধের উস্কানি কেন? আমরা যুদ্ধ করতে চাই, ভারত যুদ্ধ করতে পারবে, এই পারবে, ওই পারবে। সবাই জানে পৃথিবীতে ভারত যুদ্ধ করতে শুরু করলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে, বাংলাদেশ সত্যিই থাকবে না। শুনতে যতই হাসি পাক, কিন্তু রিয়েলিটি দেশটা সত্যিই থাকবে না। কিন্তু আসলে এটা আসল কারণ নয়, আসলের নেপথ্যে রয়েছে অন্য কারণ। ত্রিপুরা হোক বা বাংলা, মানে পশ্চিমবঙ্গ, ইউনূস আসলে চাইছে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ জিগির তৈরি করতে, একটা দারুণ ফাঁদ পেতে রাখতে, যে ফাঁদে পা দিলেই যুদ্ধ ঘোষণা হয়ে যেতে পারে। কেন চাইছে ইউনূস যুদ্ধ? কেন মোহাম্মদ ইউনূস চাইছে ভারত বাংলাদেশ যুদ্ধটা লেগেই যাক? কেন? চলুন আসল কারণকে সামনে তুলে ধরা যাক। যদি যুদ্ধ হয়,
একটা করে পয়েন্ট বলছি, শুনতে থাকুন আর বুঝতে থাকুন, মগজে ঢোকাতে থাকুন। যদি যুদ্ধ লাগানো যায় ভারত বাংলাদেশের মধ্যে, তাহলে যুদ্ধের আড়ালে ভোটটাকে পিছিয়ে দেওয়া যাবে। বিএনপির অনেক নেতারা বুঝতেও পারছে না যে এই মুহূর্তে সব থেকে ইউনূসের ভয় হচ্ছে ভোটে। ভোট হলে ইউনূস হারবে, ইউনূসের নতুন তৈরি করা দল হারবে। সেই জন্যই দরকার হচ্ছে দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে দেওয়া। তাই যুদ্ধ লাগিয়ে দিলে ভোট হবে না, আর ভোট হবে না মানেই ইউনূস আরো বেশি দিন ক্ষমতায় থাকবে, আর বিএনপির নেতাদেরকে মুরগি বানানো যাবে, জনগণকে ভারত বিরোধী করা যাবে আরো বেশি করে। যুদ্ধ লাগিয়ে দিলে বাংলাদেশের জনগণকে আরো বেশি মগজ ধোলাই করিয়ে ভারত বিরোধী বানানো যাবে। 3, যুদ্ধ হলে যে জঙ্গিদেরকে তারা মুক্ত করে দিয়েছে সেই জঙ্গিদেরকে ভারতে প্রবেশ করানো যাবে অনায়াসে। জঙ্গিদের দিয়ে একের পর এক বিস্ফোরণ, দরকার পড়লে নিজের দেশের মাটিতে করিয়ে তারা বলবে ভারত এখানে বিস্ফোরণ করিয়েছে। 4, ভারত বিদ্বেষকে হাতিয়ার করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা যাবে। পাকিস্তানকে আমরা অসহায়, আমাদেরকে ভারত অ্যাটাক করেছে এইটা বলে পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নেওয়ার রাস্তা আরো বেশি সহজ হবে। 5, পাকিস্তান থেকে অস্ত্রের যোগান আরো তাড়াতাড়ি নিয়ে আসা সম্ভব হবে। যে ভারত আমাদের অ্যাটাক করেছে, শত্রু আমাদের মিত্র, পাকিস্তান প্লিজ আমাদের পাশে দাঁড়াও। নেক্সট, বাইডেন বিদায়ের আগে যুদ্ধ জিগির যদি তুলে দেওয়া যায়, যদি বাইডেন বিদায়ের আগে আমেরিকাকে বোঝানো যায় যে ভারত আমাকে অ্যাটাক করছে, তাহলে বাইডেনকে দিয়ে এক্ষুনি একটা বড় টাকা স্যাংশন করিয়ে নেওয়া যাবে, একটা বড় অ্যামাউন্ট স্যাংশন করিয়ে নেওয়া যাবে, এবং কিছু অস্ত্র বাইডেন যাওয়ার আগেই হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। এবং লাস্ট পয়েন্ট, বিজেপিকে দিয়ে নানা সময় বিভিন্ন রকম ভাবে টানা বিএসএফ কে প্ররোচনা দেওয়া, যাতে বিএসএফ যদি সেই প্ররোচনায় পা দেয়, যদি বিএসএফ এর তরফ থেকে সে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেইটাকে সামনে রেখে গোটা বিশ্বকে বলবে যে ভারত আমাদের ওপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, ভারত আমাদেরকে মারার রাস্তা তৈরি করছে। এবং লাস্ট পয়েন্ট, আরো একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যুদ্ধ লাগলে বাংলাদেশের যেটুকু রিজার্ভ রয়েছে, যেটুকু ফান্ড রয়েছে, সেটুকুকেও গেড়ে মুছে নেওয়া যাবে, হাতানো যাবে। এটাই মারাত্মক প্ল্যান, রক্তচোষা ইউনূসের। মাস্টার স্ট্রোক, দারুণ স্ট্র্যাটেজি। আমরা বাংলায় বলে একটা কথা বলি, মহাভারতের রেফারেন্স দিয়ে এসে টেনে নিয়ে এসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কৃষ্ণের ক্ষেত্রে বলা হয়, কংসকে যখন বলা হয়েছিল। এখন মনে হচ্ছে ইউনূসকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আমরা ভারতবর্ষে বসে, গোকুলটা ভারতবর্ষেই রয়েছে, আমরা বুঝতে পারছি ইউনূসের আসল স্ট্র্যাটেজি কি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে থাকা বিএনপি বা অন্যান্য নেতারা তারা বুঝতে পারছেন না। বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে যে ইউনূসের মতলব একটু অন্য। দেখুন কিভাবে আওয়ামী লীগকে সাইড করে দিয়েছে, শেখ হাসিনাকে নিষিদ্ধ করার রাস্তায় হাঁটছে, তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে। ইউনূসের উদ্দেশ্য নয় বাংলাদেশে দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালানো, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া। ইউনূসের উদ্দেশ্য হচ্ছে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া, এবং পাকিস্তান থেকে বাকি জঙ্গিদের জন্য একটা সেফ শেল্টার বানিয়ে যাওয়া। আর এই কারণেই সীমান্তে বারবার উস্কানি দেওয়া হচ্ছে। চলো শোনানো যাক আপনাদের। সীমান্তে উস্কানি দিচ্ছে ইউনূস, মারাত্মক প্ল্যান করছে, ষড়যন্ত্র করছে, কিন্তু রেজাল্টটা কি, নিট ফল কি? 0। কারণ দেশটার নাম ভারতবর্ষ, আর আমরা ভারতীয়রা এত বোকা নই, আমরা খারিজি মাদ্রাসার কথা অনুযায়ী চলি না। তাই আমরা বুঝতে পেরে গেছি ইউনূসের স্ট্র্যাটেজি। মালদার বাসিন্দারা, মালদার স্থানীয় লোকজনেরা তারা বলেছে বিএসএফ কে আপনারা একটু রেস্ট দিন, বাকি যা আছে আমরা বুঝে নেব, এটাই আমাদের দেশ। শুনুন মালদার বাসিন্দারা কি বলছেন আজ। আমরাও তো যাব, ওনারা আসলে আমরাও যাব, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের আমরা রেডি আছি, তৈরি, আমরা হাসুয়া লাঠি কাটা, আমাদের 5 বছর থেকে আমাদের দেশের জন্য 1 ইঞ্চি জমি ছাড়বো না। দেশের জন্য যদি আমাদের জান দিতে হয় তবু আমরা জান দিতে রাজি। আমরা ভারত সরকার, আমরা পিছে হটার লোক না। আমরা পুরো গ্রামবাসী তো এলাকাবাসী পুরো জুড়ে আমরা বিজেপি বিএসএফ কে মদত করব। ওই তো সব তার বেড়া হবে, ওই জন্য কাজ করছিলাম, আমাদেরকে নিয়ে গেছিল, পরে গেছিলাম। আচ্ছা, তারপর কি হলো? আপনারা তো কাজ শুরু করেছিলেন। হ্যাঁ, তো বাংলাদেশের বিডিআর এসেছিল, এদের ভারতেও গেল, উভয় পক্ষ ছিল। এরকম ওরা দেখছি যে সব প্রস্তুতি নিয়ে বসে গেছে। প্রস্তুত নিয়ে বসে মানে কিরম বুঝলাম না? বন্দুক নিয়ে ওরা পজিশন নিয়ে বসে আছে। বিজেপি? হ্যাঁ, বাংলাদেশে। ভারতের বিএসএফ বললো তোমরা একটু নিচে নাম, পরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। মানে আপনারা কাজ করতে গেলে আপনাদেরকে লক্ষ্য করে গুলিও চলে যেতে পারে? চলে যেতে পারে, কি আছে এমন,
হতেও পারে। কেন এত সমস্যা কিসে কাঁটাতারে? কাঁটাতারে যে ওদের ভালো হয়েছে, ওদের 19 খান নাকি ওরা চোরাচারের কারণে ওরা লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে আসতে সুবিধা হয়। আতঙ্কবাদী আসতে পারে, আর কেউ আসতে পারে, ওই জন্য হয়তো উগ্রবাদী আসতে পারে। শুনলেন কিরকম ভাবে প্রত্যেক মুহূর্তে উস্কানি দেওয়া হচ্ছে। ইউনূসের যে মারাত্মক প্ল্যান, ষড়যন্ত্র আরও একবার প্রকাশ হয়ে গেল, ফাঁস হয়ে গেল, কারণ ভারতীয়রা বুঝে গেছেন যে কিছু একটা চলছে, কোনো না কোনোভাবে উস্কানি দেওয়া হচ্ছে, আমাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে আমরা এগিয়ে গিয়ে আরও কিছু করি। তাই তারাও ময়দানে নেমেছে, কিন্তু অন্যরকমভাবে। অন্যদিকে বাংলাদেশের যারা বর্ডারের সংলগ্ন অঞ্চলে রয়েছেন, যে সমস্ত কৃষকরা রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, তাদেরকে কিভাবে বলা হচ্ছে, বিজেপি তাদেরকে কি বোঝাচ্ছে, কি বলছেন, তারা একবার শোনাবো। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। কি করেছে? ওই যে তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে। কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি, এই তার ভাড়া বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে, এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে 150 গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে। এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। ভারত কাঁটাতার দিচ্ছে, এতে আমাদের কৃষকরা নাকি ভয় পাবে। কৃষকরা নাকি ভারত কাঁটাতার দিলে কৃষকরা ভয় পাওয়ার কি আছে? কৃষকরা তাদের জমিতে যাবে, তাদের জমিতে গিয়ে কাজ করবে, কৃষি কাজ করে বাড়ি চলে যাবে। ভারত কাঁটাতার দিলে ওরা ভয় পাবে কেন? বিষয়টা আরেকটু পরিষ্কার হলো আজ। বাংলাদেশের জাহাঙ্গীরনগর, সেখানকার বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা স্লোগান দেওয়া শুরু করলো বিএসএফ এর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা বলছে ইটের বদলে ইট, পাথরের বদলে পাথর। এই হুঙ্কার কেন? বিএসএফ হঠাৎ করে টার্গেট হয়ে গেল। এখন বোঝা যাচ্ছে যে ভারত বিদ্বেষ আসলে বিএসএফ বিদ্বেষকে সামনে রাখলে বেশি কোথাও উস্কানি দেওয়া সম্ভব হবে। এই বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করে সেই আন্দোলনে জয় পাওয়ার পর দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে, ভবনে ঢুকে দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে লাফাতে লাফাতে কাঁধে চড়ে শিল্ড জয়ের মতো করে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছিল, ছবি তুলছিল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছিল, তারা নাকি আজকে বিশাল বড় বড় কথা বলছে নাকি দেশপ্রেমের জন্য। এদের হুঙ্কার নাকি শুনতে হবে আবার। এদের টার্গেট নাকি বিএসএফ কে, ইটের বদলে ইট, পাথরের বদলে পাথর। কিন্তু কোথা থেকে ছুটবে ইট পাথর? আমরা এই সময়তে ছবি দেখতে পেলাম যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা করছেটা কি? এই যে এত বড় বড় স্লোগান চলছে দেশের ভেতরে, সীমান্তে কি চলছে? চলুন সীমান্তের ছবি দেখি। সীমান্তের ছবিতে একটাই দেখতে পাওয়া যাবে যে বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা মাটির ঢিবিকে ঢাল বানিয়ে লুকিয়ে রয়েছে। আমরা ছোট থেকে বাংকার দেখে দেখে অভ্যস্ত। পাকিস্তানকে বহুবার জব্দ করেছে ভারত, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী অনেক জায়গাতে বিভিন্ন সময়তে বাংকার দেখেছি আমরা। বড় বড় বস্তাকে সামনে রেখে অন্য রকমের বাংকার হয়, মাটির ঢিবির বাংকার জীবনে দেখিনি কখনো। মাটির ঢিবির বাংকারের আড়ে লুকিয়ে রয়েছে বিজিবি, বর্ডার সিকিউরিটি অফ বাংলাদেশ। এরা নাকি দেশকে রক্ষা করবে, এরা নাকি ইটের বদলে ইট ছুড়বে, পাথরের বদলে পাথর ছুড়বে, যা বলছে অন্তর্বাস হাতে নিয়ে ওড়ানো বৈষম্য বিরোধী ছাত্ররা। সীমান্তে ভারত মায়ের নামে স্লোগান উঠছে, সেনার প্রয়োজন নেই, ভারতীয়রাই জবাব দিতে প্রস্তুত কাপুরুষ বাংলাদেশকে। প্রত্যেক মুহূর্তে এই স্লোগানগুলো উঠছে এবং এই স্লোগানগুলোর সঙ্গে সঙ্গে আরো একবার করে কোথাও বোঝানো হচ্ছে যে দেশটা ভারতবর্ষ এবং এত সহজ নয়। এখানে প্রলোভন দিয়ে, উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে, তাকে দিয়ে ফাঁদ পেতে যা খুশি করিয়ে নেওয়া। বারবার করে যুদ্ধ চাইছে বাংলাদেশ, যুদ্ধ হলে কি হবে সেই হিসেবটা কে দেবে, কে গুনবে সেই হিসেব? ইউনূসের যুদ্ধ ছক বানচাল হচ্ছে, আর আরো কোথাও চাপে পড়ছে বাংলাদেশ। আর কত নির্লজ্জ প্রয়াস দেখতে হবে প্রতিদিন? প্রশ্নের উত্তর খুঁজব। জওয়ানরা লাগাতার অনুপ্রবেশ বন্ধ করছে। তাদের সঙ্গে সাধারণ মানুষ, গ্রামবাসীরা তারাও কাঁধে কাঁধ মেলাচ্ছে। আমরা এই ভারতের মাটি কখনো দখল করতে দেব না। ভারত মাতার এই মাটিকে আমরা
শত কোটি প্রণাম জানাই। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ছবি ধরা পড়ছে। প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি তারা সীমান্ত সংলগ্ন এলাকায় এসে কিন্তু জমায়েত করে রয়েছেন। এবং আরো একটা ছবি দেখাবো যেখানেই যে ছবিটা দেখেই মোহাম্মদ ইউনূসরা ভয় পাচ্ছেন, ঠিক ডান দিকে যারা ভারতীয়, যারা মালদারের গ্রামে, তারা এখান থেকে আওয়াজ তুলছেন। তারা বলছেন এই মোহাম্মদ ইউনূসের কাছে আওয়াজ যাচ্ছে, শোনাবো। সরাসরি শুভানুষ্ঠানে আমরা চলে যাবো আমাদের আজকে অতিথিদের কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন গতকালও ছিলেন 1971-এর যোদ্ধা, নৌবাহিনীতে ছিলেন যিনি প্রাক্তন নৌসেনাকর্তা বিমল কুমার চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। স্টুডিওর বাইরে থেকে রয়েছেন, একদিকে ত্রিপুরা থেকে রয়েছেন রাজ্য বিজেপি নেতা রানা ঘোষ, রয়েছেন মালদা থেকে প্রতিবাদী গ্রামবাসী দীপঙ্কর রায়, এবং রয়েছেন বাংলাদেশ থেকে বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতে একবার সজলদা আপনাকে দিয়ে শুরু করব। সীমান্তে প্রত্যেক মুহূর্তে যে অশান্তির আবহ তৈরি হয়েছে, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি নিঃসন্দেহে যুদ্ধের প্ররোচনা নয়? বারবার করে বিএসএফ মাথা ঠান্ডা রেখে, ত্রিপুরাতে আমরা দেখলাম কিভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছে মাথা ঠান্ডা রেখে, আর মালদাতে সবচেয়ে লক্ষণীয় বিষয়, আজকে মালদার ছেলেও রয়েছেন আমাদের সঙ্গে দীপঙ্কর রায়। মালদায় আমরা দেখলাম যে হাতে হাত মিলিয়ে বিএসএফকে ছাপিয়ে গিয়ে টানা স্লোগান, এবং সেই স্লোগানে ধরহরি কম্প, কোথাও সীমান্ত আমরা দেখতে পেলাম না। বিজেপিকে দেখলাম যে কয়েক গজ পিছিয়ে গেল। কি ছবি, এই ছবি দেখে কি বলবেন? দেখুন, মানে আমাদের বিএসএফকে আমি যাই হোক না কেন এখানে মাথা গরম করার প্রয়োজনও আসবে না। আপনার বাড়িতে শিশু যদি আপনাকে একটু আঁচড়ে কামড়েও দেয়, আপনার কখনো মাথা গরম হয়, বিরক্তি আসতে পারে। এরা সেরকম বাল্যখিল্যের দল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই যে হঠাৎ করে যুদ্ধ জিগির, মানে এই নতুন করে এই জিগিরটা আবার ইউনূস তুললেন কদিন আগে, তার ওই কি একটা মহড়া হচ্ছিল। হ্যাঁ, মহড়া ব্যাপারটা উনি বোঝেন কি না সেটাও আমি জানি না। কিন্তু জিগির তুলে লাভটা কি? যদি সত্যি সত্যি ভারত একটা বলে, আমরা বলি না যে শেকরা ঠুকঠাক কামারের এক ঘা, এই ঠুকঠাক হুমকিগুলো দেওয়ার পর যদি একটা ঘা পড়ে যায় সব শেষ হয়ে যাবে। আপনি ভুল করছেন। শেকরা যে জিনিসটার ওপর ঠুকঠাক করে, কামার সেই জিনিসের ওপর কখনো এক ঘা দেয় না, কারণ ওটা চটকে একদম, মানে ওটার আর কিছু অস্তিত্বই থাকবে না যদি কামার সেই জিনিসটা এক ঘা দেয়। আমি বলছি, আমার মনে হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আছে। এই দেখুন, এই যে চক্রান্ত, যে যুদ্ধ জিগির, এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, ত্রিপুরার বাঙালি আর আসামের কিছু লোক আলোচনা করছি। আপনি যদি এই যে বিজিবির সঙ্গে বিএসএফের যে দ্বন্দ্ব, এটা কিন্তু আজকে মহারাষ্ট্রে আলোচনার বিষয় নয়, দিল্লির আলোচনার বিষয় নয়, সাউথ ইন্ডিয়ায় তো কিছুই জানে না সব নিয়ে। সেই জন্যই বলছি, সেটা জেনেই যাতে পশ্চিমবঙ্গের ঘটনাগুলোর থেকে সংবাদ মাধ্যমের দৃষ্টিকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া যায়। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, এই যে মালদায় খুন হয়েছে, এই যে আজকে পুলিশের একজন বড় কর্তা, এডিজি বা ডিজি সাউথ বেঙ্গল, তিনি বলেছেন 50 লক্ষ টাকা নিয়ে একটা তৃণমূল নেতাকে তৃণমূল মেরেছে। এই যে লজ্জা, এটাকে ঢাকতে গেলে কি করতে হবে? এই বাংলাদেশ জিগির লাগিয়ে রাখতে হবে। এছাড়া যুদ্ধ করার মূর্খামি, ইউনূস আর যত বড়ই পাটা হোক না কেন, সে যুদ্ধ করার মূর্খামি দেখানোর ক্ষমতা আপনি কতখানি জানেন? প্রত্যেক মুহূর্তে সেখান থেকে প্রপারলি উস্কানি দেওয়া হচ্ছে। বিজেপি আমাদের জমিতে আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, সেখানে তারা এসে আটকাচ্ছে। এবং আপনি জানেন যে কাঁটাতার কিন্তু সীমান্ত লাইন বরাবর দেওয়া হয় না, নিজের জমিতে একটুখানি ভেতরে ঢুকে এসে দিতে হয়, তাতে আমাদের জমির ক্ষতি হচ্ছে। এটা এই মুহূর্তে আমরা টানা খবরটা করছি, কারণ দেশের ইস্যু এটা। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি বর্ডার আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। একই অবস্থা ত্রিপুরারও। না, সেই জন্যই তো বলছি, সেই জন্য এটা বাংলার ইস্যু, দেশের ইস্যু নয়। আমি আপনাকে বলছি, আপনি ঠিক বলছেন যে ওরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু এই ঘটনার রিটালিয়েশনে যদি, মানে আপনারা একদিন সকালে উঠলেন, উঠে শুনলেন যে
পাকিস্তানে 300 জঙ্গি নিহত, 10খানা লঞ্চিং প্যাড তাদের ধ্বংস, ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ঠিক সেরকমভাবে কোনো একদিন সকালে উঠেই জানতে পারেন যে বাংলাদেশকে শায়েস্তা করতে ভারতবর্ষকে এর বেশি সময় কাটাতে হবে না। এই যে যুদ্ধ ব্যাপারটা একটা দীর্ঘস্থায়ী বিষয়, এখানে দরকার একটা সিঙ্গেল ওভারনাইট অপারেশন যথেষ্ট। এটা কি ইউনুস বোঝে না? ইউনুস জানে। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে এত কিছু লম্বা প্রিপারেশনের দরকার নেই, একটা রাতের দরকার, ওয়ান নাইট, পুরো রাতও লাগবে না, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার মাঝরাতে যাবে, সূর্য ওঠার আগে বাড়ি চলে যায়, ঘুমিয়ে পড়বে। সকালে কি শুনবো যে বাংলাদেশ কি অবস্থা? নেই, মানচিত্রেই নেই, শ্রীলঙ্কা হয়ে গেছে। আমি আসছি, নরেন্দ্রনাথ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের তার সাধারণ সম্পাদক। নরেন্দ্রবাবু কি বলবেন? টানা আগের দিন কথা হলো আপনাকে মালদা নিয়ে, আজকে সেম ঘটনা ঘটলো ত্রিপুরাতে, সেখানে প্রকাশ্যে চোরাচালান হচ্ছে, বিজেপি হাতে হাতে ধরলো, পাল্টা লাঠি বাঁশ নিয়ে বিজেপির উপর অ্যাটাক করা হচ্ছে, বিএসএফ এর ওপরে। বিএসএফ ধৈর্যের পরীক্ষা দিল, বিএসএফ কিচ্ছু করেনি। বারবার ধরে এই উস্কানি দেওয়ার লাভটা কি হচ্ছে? এরপর যদি সত্যি সত্যি সজল ঘোষরা যেরকম বলছেন একদিন যদি ভারত অ্যাকশন নেয়, সজল ঘোষরা বলছেন যে পুরো রাতও লাগবে না, ভোরবেলা ওটা শুনবেন যে বাংলাদেশ মানচিত্রেই নেই, এটুকু সামাল দিতে পারবে তো ইউনুস? বারবার যুদ্ধ করার উদ্দেশ্যটা কি? যাতে নির্বাচন করাতে না হয়, যাতে যুদ্ধের রব তুলে দেশের মানুষকে ভারত বিরোধী করা যায় আরো বেশি করে। মানে এই মুহূর্তে বাংলাদেশ এত যুদ্ধ চাইছে কেন? যুদ্ধ করে কি পাবে তারা? কি পাবেন আপনারা যুদ্ধ করে? হাল্লা রাজার সেনারা কি যুদ্ধ করবে? শুনেন একটু, নরেন্দ্রবাবু বলবেন। হ্যাঁ, নমস্কার। আমি সজলদাকে বলতে চাই যে এই ভারত বিরোধী শব্দটা, এটা কিন্তু মানে ভারতের পণ্য বয়কটের ডাক কিন্তু আওয়ামী লীগ আমল থেকেই শুরু হয়েছে। বিপি নুররা, তারেকরা করছে, তখন কিন্তু বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের প্রতিহত করার একমাত্র এক বিন্দু চেষ্টা করে নাই। আর ডক্টর ইউনুস কোনো ধর্ম প্রচারকও না, ডক্টর ইউনুস কোনো রাজনীতিবিদ না, ডক্টর ইউনুস একটা গ্লোবাল সেলিব্রিটি, তিনি শান্তিতে নোবেল পাওয়া একজন সজ্জন ব্যক্তি। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের সে শুধু নির্বাচনটা দেওয়ার জন্য এখানে তাকে অনুরোধ করে আনা হয়েছে। সে সেখানে যুদ্ধ বাধাই দিয়া দীর্ঘদিন থাকবে এই ধরনের কোনো মনোবৃত্তি আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে শুনিনি। মোহাম্মদ ইউনূসের বক্তব্য রয়েছে, শুনুন। আমরা তো ফাঁকা শো করি না নরেন্দ্রবাবু, আমাদের তো এত সময় নেই, আমরা অহেতুক বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এখানে প্রকাশ্যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সেই বাইটটা আমার কাছে আছে, আপনি চাইলে আমি 10 বার শোনাতে পারি আপনাকে। উনি বলছেন যে সমস্ত মহড় দিতে হবে, ইউনূস যুদ্ধের প্রস্তুত থাকতে হবে। কেন বলছেন? যুদ্ধ হলে কোথায় যাবে এইটুকু দেশ? কোথায় যাবে যুদ্ধ হলে? আমি বলি তিনি সেনাবাহিনীদের কথাই বলবে, সেনাবাহিনীতে তো বলবে না তোমরা ঘুমাই থাকো, বলে যান। আপনার বলাটা প্রয়োজন আছে, আপনার বলাটার পেছনে কম্পালশন আছে, আপনাকে বেঁচে থাকতে গেলে বলে যেতে হবে, আপনি বলে যান। ইউনূস খুব ভালো লোক, শান্তিতে নোবেল পুরস্কার, বলে যান। না, বাংলাদেশ যুদ্ধবাজ দেশ নয়, বলে যান। আপনি বলুন না, তাহলে বাংলাদেশ থেকে বারবার করে 4 দিনে কলকাতা দখল, 7 দিনে 7 সিস্টার দখল, এগুলো কেন বারবার করে বলা হয়েছে? আমাদের দেশে, আমাদের জমিতে আমরা কাঁটাতার দিচ্ছি, বিজেপি কি করে বাধা দিতে আসতে পারে? এক রাতি করবেন আর আমরা রাতি ঘুমাই থাকবো না? আসেন না একটু, আপনি কি করতে পারেন দেখেন না, ডেট দিয়ে আসেন। কি করতে পারবেন আপনারা? কি হাস্যকর! আমরা বলছি আসেন না, কি করতে পারি দেখাবো আপনাদের। আরে পিসি কিছুই করতে পারবে না, আপনি কিছু করতে পারবেন না। আপনাদের কথাবার্তা ছাড়া, ফাঁকা ছাড়া কিছু আছে বলেন? কি পারেন আপনারা? চাপাবাজি করা ছাড়া? পশ্চিমবাংলার মানুষ কাল থেকে চাল বন্ধ করে দেবো, কাল থেকে চাল পাঠানো বন্ধ করে দেবো, কাল থেকে আমরা চাল পাঠানো বন্ধ করে দেবো, কিন্তু কাল থেকে চাল পাঠানো বন্ধ। মুখ্যমন্ত্রী আমি বুঝিয়ে দিচ্ছি। কি হাস্যকর! মানে এগুলো এই দেশে থেকে আমি জানি না যে ওনার কাছেও নিশ্চয় মনে হচ্ছে নরেন্দ্র বাবুর কাছেও কোনো ইনস্ট্রাকশন রয়েছে, বাবু বলেই বলছে এখনো সম্মান দিয়ে, ওনার কাছে কোনো ইনস্ট্রাকশন রয়েছে যে এমন কিছু মন্তব্য করে ভারতীয় মিডিয়ায় গেছে না মধ্যে ভারত এক্ষুনি যুদ্ধ করতে শুরু করে দেয়। মানে এই সত্যি যুদ্ধ হলে বিমল বাবু এরা সামলাতে পারবে? কি মনে হয়? আপনি তো 71 যুদ্ধে ছিলেন, দেশটাকে তো যুদ্ধ করা শেখালেন আপনারা। ওটাই তো বোঝানোর জন্যই আজকে আমি এখানে এসেছি, এই জন্যই বোঝানোর জন্যই। কি করবেন ওনারা যুদ্ধ হলে? দেখুন, আমি নরেন্দ্রবাবুকে একটা কথা বলবো, আপনি তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসছেন, আপনাকে একটা আমি আজকে বলতে চাই যে আপনাদের মোহাম্মদ ইউনূস সাহেব, উনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। উনি শান্তির লোক, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমি পেয়েছি যুদ্ধে বীর চক্র। উনি শান্তি, আমি যুদ্ধে বীর চক্র পেয়েছি। সুতরাং দুজনের মধ্যে এটা একটুখানি বুঝিয়ে দেবেন যে যুদ্ধে বীর চক্র
আর শান্তিতে নোবেল পুরস্কার। আপনারা যে মারণ যুদ্ধে এই যে নেমেছেন, এই যুদ্ধ কারণটা কি আর কিছুই না, কারণ হচ্ছে এই একটাই আমার কাছে সেটা হচ্ছে আপনাদের কোনো অভিজ্ঞতা নেই, যেটা আমি বারবার বলছি। আপনারা যে মারণ যজ্ঞে নেমেছেন এটা বন্ধ করুন। আপনাদের একবার আপনারা দেখেছেন, কারণ কি আপনারা, আমি যেটুকু জানি 1971 সালে যারা যুদ্ধে ছিলেন বা যারা যে ফ্যামিলি যুদ্ধে ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকে অনেক, প্রথম কথা বয়স হয়ে গেছে, দ্বিতীয়ত তারা রিটায়ার্ড। এখন বর্তমানে যারা এসছে ইয়ং জেনারেশন, তারা যুদ্ধ সম্বন্ধে কিচ্ছু জানে না, যার ধরুন আজকে এত এত কি জন্য একটু মাত্র কারণ অভিজ্ঞতার অভাব, যার ধরুন ছেলে মানুষই করা। আমি দুজন রয়েছে, দীপঙ্কর এবং রানা। খেলা দেখুন। আমি আসছি ত্রিপুরা থেকে, রাজ্য বিজেপি নেতা রানা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ত্রিপুরাতেও একই অবস্থা। গতকাল দেখলাম সেখানে বিএসএফ হাতে নাতে ধরেছে চোরাচালানকারীদের, তারা উল্টে নাকি বাঁশের লাঠি নিয়ে নাকি বিএসএফ মারতে আসছে। বিএসএফ তাদেরকে শান্ত করলো। প্রত্যেক মুহূর্তে সেখানে সীমান্তে একটা উস্কানি দেওয়ার কাজ চলছে। কি অবস্থা সেখানকার, রানা? শুভ সন্ধ্যা। আমাকে রিপাবলিক বাংলার পর্দায় যারা শুনতে পাচ্ছেন সকলকে জানাই ধন্যবাদ। অ্যাকচুয়ালি গতকাল সারা দেশ জুড়ে যে ঘটনাটা দেখলো, আমাদের ত্রিপুরা রাজ্যের 59 জেলার কৈলাসহর মহকুমাতে মাগুরুলি গ্রামের 47 নং পিলারের এদিকে এবং ওইদিকে, মানে উইপার এবং আমাদের এই পাশে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা হয়তো সেটা ভিডিও করে কেউ নিউজ মিডিয়াতে ছেড়েছে, সেই জন্য এটা আর সকলে দেখেছে, কিন্তু কৈলাসহর সীমান্তে বা ত্রিপুরার আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে এই ধরনের ঘটনা প্রাত্যহিক ঘটনা, রোজকার ঘটনা। কেন না, মানে বিজেপি কে দাঁড়িয়ে থেকে এদেরকে ঢোকায়, এই যে এখানে ঢুকছে, ত্রিপুরাতে ঢুকছে, চোরাচালান করছে, স্মাগলিং করছে, চলে যাচ্ছে। বিজেপি, আমরা দেখলাম ছবিতে বিজেপি দাঁড়িয়ে আছে, বিজেপি উল্টে উস্কানি দিচ্ছে যে হ্যাঁ বন্ধু টন্ধু কেন না। আমি বলছি যে আমি যদি একটু পেছন টেনে কথা বলি, আমি 90 দশকের কথা বলছি, যখন কাঁটাতারের বেড়াটা হয়নি, তখন থেকে শুরু করে বাংলাদেশের সীমান্তের উইপারে যারা আছে, একদম গরিব শ্রেণীর গ্রামগুলো উইপারের, তাদের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, তাদের বাজারহাট বলুন, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বলুন, এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের ত্রিপুরার যে হসপিটালগুলো, ত্রিপুরার ডাক্তারখানা, এগুলোতে তাদের ভরসা করতে হতো। এবং যে লেবার শ্রেণীটা আছে বাংলাদেশের, ওই লেবাররা ত্রিপুরাতে এসে বিভিন্ন জায়গায় তারা রোজকার কাজ করত এবং সন্ধ্যা পরে তারা ওইখানে চলে যেত, বাংলাদেশ চলে যেত। কিন্তু 90 দশকের পরে যে কাঁটাতারের বেড়া হয়েছে, সেই বেড়া হবার পর থেকে তাদের যে এই জনজীবনটা, তাদের যে প্রাত্যহিক যে রুটিনটা, সেটার মধ্যে ব্যাঘাত হয়েছে। এবং এই ব্যাঘাত হবার পর থেকেই বাংলাদেশি যারা আছে উইপারে থাকে, যে গ্রামগুলোর লোক যারা আছে, তাদের জন্য একটা বড় একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারলাম রানা, একদম বুঝতে, আমি জানি না নরেন্দ্রবাবু শুনছেন, নরেন্দ্রবাবু বুঝতে পারছেন, প্রত্যেক মুহূর্তে আপনাদের নির্ভরশীলতা রয়েছে আমাদের দেশের ওপরে, ভারতের ওপরে। ত্রিপুরা যেতে হচ্ছে এই জন্য, পশ্চিমবঙ্গে ঢুকতে হচ্ছে এই জন্য, এই নির্ভরশীলতা রয়েছে প্রত্যেক মুহূর্তে। কাঁটাতার দিলে সমস্যা আপনাদের হবে, আমাদের নয়, সেজন্য আপনাদের বিজেপি বাধা দিচ্ছে। কিন্তু আমাদের তো আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমরা চাইছি না অনুপ্রবেশ হোক, আমরা চাইছি না কেউ যখন তখন সীমান্ত টপকে দেশে ঢুকে যাক। পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে আসলে মোস্ট ওয়েলকাম। আমরা পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে আসলে মোস্ট ওয়েলকাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে কাঁটাতার টপকে সীমান্ত টপকে আসাটা আমরা চাইছি না। দীপঙ্কর, আরে গরু পাচার করতে দুইজন লাগে, আপনি আমারে কিভাবে বলছি না? আমরা চাইছি না হোক, আমি একান্ত পারি, আপনারা চাইছেন কেন কাঁটাতার? আপনারা কাঁটাতার চাইছেন না কেন? পাচার বন্ধ, আপনারা কাঁটাতার চাইছেন না কেন? আপনি দেন না, আপনি দেন না তো আমি আনি, আমি একা কিভাবে করব বলে? দীপঙ্কর রয়েছে মালদা থেকে। আচ্ছা দাঁড়ান, মালদা থেকে দীপঙ্কর রয়েছেন, প্রতিবাদী গ্রামবাসী দীপঙ্কর। মালদায় আমরা দেখলাম বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান উঠছে। মালদায় কি ভয় পেয়ে গেছে বিজেপি? কি মালদা থেকে সরে গেছে বর্ডার থেকে? মালদার ছবি কি? না, আমাদের তো, হ্যাঁ, মালদা থেকে আমি দীপঙ্কর রায়। আমি রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে নেওয়ার জন্য। আমাদের উপরে যে অত্যাচারটা করছে বিজেপিরা, ওনারা তো আগে ব্যাংকার করেছে, তারপরেই তো আমরা ব্যাংকার করেছিলাম, কিন্তু আমরাকে যে ভয় দেখানো হচ্ছে সেই ভয় তো আমরা পাচ্ছি না।
মানে বিজেপি কি করে ভয় দেখাচ্ছে? আমরা নিজের সীমান্তের উপরে রয়েছে, ওপার থেকে ভয় দেখাচ্ছে কিভাবে? বন্দুক তাক করে থাকছে, কি করছে? না, ওনারা তো ব্যাক করে থাকছে, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি না ওনাদেরকে দেখে। আমরা যে তার বেড়া করছি আমরা নিজস্ব জায়গাতে করছি, তো আমরা বাংলাদেশের কাছে পারমিশন নিব কেন যে আমরা কাটা তার বেড়া করছি বলে? ওনাদের কি আছে? ওনাদের তো কিছুই নেই। আমরা যদি সাহায্য না করি তো ওনারা তো খেতেও পাবে না। আমরা যদি জল না ছাড়ি, চাল না দিই, আমরা যদি লবণটাও না দিই, তবুও তো ওরা পাবে না কিছু। আজকে আমরা স্বাধীন করেছি বলে বাংলাদেশটা স্বাধীন হতে পেরেছে, না তো বাংলাদেশ স্বাধীন হতেও পারতো না। শুনছেন নরেন্দ্রবাবু, এটা কিন্তু আমাদের এখানে এ রাজ্যের একটা বাচ্চা ছেলে বলছে, দীপঙ্কর, কোনো বড় রাজনৈতিক নেতা নয়। সেখান থেকে প্রতি মুহূর্তে যখন তখন ঢোকা, যখন তখন ঢুকে আসা, যখন তখন সাহায্য চাওয়া। বাংলার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ বাচ্চা বাচ্চা গ্রামের ছেলেরাও কিন্তু চাইছে না যে বাংলাদেশিরা আর ঢুকুক, তারা কাঁটাতার চায়। আর আপনারা কাঁটাতার চাইছেন না, আপনারা চাইছেন সব খোলা থাকবে, এটা কিন্তু হবে না। স্মাগলিং করবে কি করে? স্মাগলিংটা তো মেইন, তাদের তো পেট চালাতে হবে। চাইনি, আপনাদের সীমানায় দেন, কাঁটাতার দেন, কেন চাবো না? কাঁটাতার আপনাদের সীমানায় দেন, আমরা কেন চাবো না? আমাদের চাওয়া না চাই কি? আর দীপঙ্কর বলে আমাদের বাবু আপনার জ্বালা বুঝি আপনি একটু বেশি করে বলেন, তাহলে থাকতে পারবেন না দেশে। নয়তো মজুমদারের বদলে খান বানিয়ে দেবে, নয়তো আর মজুমদার থাকা, এমনিও আপনি হাফ খান হয়ে গেছেন, বাকিটাও খান হয়ে যাবে। নাম পাল্টাতে হবে এবার। ওর নাম এমনি, ওনার আসল নাম অন্য, আসল নাম খানটানি হবে, ও মজুমদার সেজেছে। সময় একদম শেষ, আমরা এখানেই আলোচনা শেষ করছি। একদম সত্যি প্রশ্ন থাকছে যে এই যুদ্ধ জিগির তুলে শেষ পর্যন্ত পাবেটা কি? আবার কথা হবে। দীপঙ্কর, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। রানা ঘোষ আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা থেকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। একটা বিষয় স্পষ্ট যে এটাই তো আমাদের দেশ, যখন সত্যি সত্যি বাংলাদেশ অন্যরকমের একটা ছক নিয়ে যুদ্ধ জিগির তুলে, কারণ তাতে ইউনুসের লাভ, ভোটটা পিছিয়ে দেওয়া যাবে, মানুষকে ভারত বিদ্বেষী করা যাবে, কিছু বাইডেন যাওয়ার আগে বিদেশ থেকে আমেরিকা থেকে কিছু সাহায্য নিয়ে আসা যাবে। কিন্তু ভারত দেখিয়ে দিচ্ছে, ভারতের প্রান্তিক মানুষরাও দেখিয়ে দিচ্ছে, জেলার ছেলেমেয়েরাও দেখিয়ে দিচ্ছে, এত সহজ নয় ভারতীয়দের ফাঁদে ফেলা। এই আলোচনা চলবে, সময় আপাতত শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।